সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় প্রাণীবিদ্যা, প্রোগ্রাম সম্মান তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-31-07, ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি। আজকের বিষয় শিরোনাম গ্যাস্ট্রুলেশন। আমি তোমাদের সাথে আছি নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। তোমরা ছবি দেখতে পাচ্ছ। ছবি দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকের বিষয় পাঠ হচ্ছে গ্যাস্ট্রুলেশন। আজকে তোমরা যে যে বিষয়টা শিখতে পারবে সেগুলো হচ্ছে গ্যাস্ট্রুলেশন কি তা বলতে পারবে, গ্যাস্ট্রুলেশনের বৈশিষ্ট্য জানতে পারবে, গ্যাস্ট্রুলেশনের প্রকারভেদ জানতে পারবে, গ্যাস্ট্রুলেশনের সময় রাসায়নিক পরিবর্তন সমূহ শিখতে পারবে, মেসোডার্ম পৃথকীকরণ ও সিলোম গঠনের পদ্ধতি জানতে পারবে, অর্গানোজেনেসিস সম্বন্ধে শিখতে পারবে, তিনটি ভ্রূণীয় স্তর বা জার্মিনাল স্তরের পরিণতি শিখতে পারবে। গ্যাস্ট্রুলেশন মূলত গ্যাস্ট্রুলেশন ব্লাস্টুলার, আমরা এর আগে ক্লাসে পড়েছি ক্লিভেজের পরবর্তী ক্লিভেজের শেষ পর্যায়ে তৈরি হয় যে পদার্থ, যে উপাদান, যে মরুল দশাটা, সেটাকে বলা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ব্লাস্টুলেশন। তো ব্লাস্টুলা এক স্তর বিশিষ্ট ব্লাস্টোডার্মের কোষগুলো বিভেদিত হয়ে ভবিষ্যৎ ভ্রূণের তিনটি মৌলিক জার্মিনাল স্তর তৈরি করে। ভবিষ্যতে যে ভ্রূণটা তৈরি হবে তার তিনটা মৌলিক জার্মিনাল স্তর তৈরি হবে। সেই স্তর তিনটা কি বলা হয়? একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। ভ্রূণের দেহ গঠনে ব্লাস্টুলার কোষগুলির পরিণতি সুনির্দিষ্ট থাকে এবং ভ্রূণ দেহের নির্দিষ্ট অঙ্গ বা অংশ গঠনের জন্য ব্লাস্টুলার উপরিতলে ব্লাস্টোমিয়ারগুলো অন্তর্ভাগ দিয়ে সঞ্চারিত হয়। ব্লাস্টুলেশন মূলত যে প্রক্রিয়ায় ব্লাস্টুলা দশার ব্লাস্টোমিয়ারগুলো সঞ্চালিত ও পুনর্বিন্যস্ত হয়ে প্রথমে দুটি উপরে তিনটি ভ্রূণ স্তর, প্রথমে দুটি হয়, পরবর্তীতে আবার তিনটি ভ্রূণ স্তর, পরে তিনটি ভ্রূণ স্তরের যেমন একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম বিশিষ্ট গ্যাস্ট্রুলা দশা গঠন করে, তাকেই বলা হয় গ্যাস্ট্রুলেশন। এই তিনটে স্তর থেকেই পরবর্তীতে ভ্রূণের বিভিন্ন কলা ও অঙ্গ গঠিত হয়। গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ার প্রথম দুই স্তর কোষ সৃষ্টি হয়। সাধারণত বাইরের স্তরকে একটোডার্ম এবং ভিতরের স্তরকে এন্ডোডার্ম। ভিতরের স্তরকে বলা হয় এন্ডোডার্ম, সবচেয়ে বাহিরের স্তরকে বলা হয় একটোডার্ম, ভিতরের স্তরটিকে বলা হয় এন্ডোডার্ম। দ্বিস্তরী প্রাণীদের যেমন নিডারিয়া পর্বের প্রাণীদের জন্য এটি সঠিক হলেও ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে এটি যথার্থ নয়, কারণ দুই স্তরের কোনো একটিতে বা উভয়টিতেই মেসোডার্ম গঠনকারী কোষ থেকে যায়। এ অবস্থায় একটোডার্মকে এপিব্লাস্ট এবং এন্ডোডার্মকে হাইপোব্লাস্ট নামকরণ করা হয় এবং মেসোডার্ম কোষগুলো এপিব্লাস্ট ও হাইপোব্লাস্টের মধ্যবর্তী মধ্যস্থানে পৃথক হয়ে ত্রিস্তর অবস্থা প্রাপ্ত হলে সুনির্দিষ্টভাবে উপরের স্তরকে একটোডার্ম এবং নিচের স্তরকে এন্ডোডার্ম বলা হয়। আর মেসোডার্ম কোষগুলো এপিব্লাস্টে অবস্থান করলে স্তরটিকে মেসোক্টোডার্ম এবং হাইপোব্লাস্টে অবস্থান করলে তাকে মেসেন্টোডার্ম। এপিব্লাস্টে অবস্থান করলে তাকে বলা হয় মেসেক্টোডার্ম এবং হাইপোব্লাস্টে অবস্থান করলে তাকে বলা হয় মেসেন্টোডার্ম। তো আমরা দেখব যে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ার বৈশিষ্ট্য।
গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে মরফোজেনেটিক সঞ্চালনের মাধ্যমে ব্লাস্টুলার কোষগুলোর পুনর্বিন্যাস ঘটে। মানে এটা মরফোজেনেটিক সঞ্চালন, মানে কোষগুলোর একটা সঞ্চালনের মাধ্যমে যে ব্লাস্টুলার যে কোষগুলো থাকে সেই কোষগুলোর পুনর্বিন্যাস ঘটে। কোষ বিভাজনের ছন্দময়তা হ্রাস পায়, উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি ঘটে না, বিপাকীয় পরিবর্তন এবং শ্বসন হার তীব্রতর হয় এবং নিউক্লিয়াস তথা পৈতৃক ক্রোমোজোমগুলো ভ্রূণীয় কোষের কার্যকলাপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যেমন নিউক্লিয়াস তথা পৈতৃক ক্রোমোজোমগুলো ভ্রূণীয় কোষের কার্যকলাপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। নতুন নতুন বিভিন্ন ধরনের প্রোটিন অণুর সংশ্লেষণ শুরু হয়। তাহলে গ্যাস্ট্রুলার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলোর একটা পুনর্বিন্যাস ঘটা এবং কোষ বিভাজনের ছন্দময়তা হ্রাস পায় এবং কোষের বৃদ্ধি ঘটে না এবং বিপাকীয় পরিবর্তন ও শ্বসন হার তীব্রতর হয়। ব্লাস্টুলা দশা অবস্থা থেকে গ্যাস্ট্রুলেশন দশা এসে বিপাকীয় পরিবর্তন এবং শ্বসন হার তীব্রতর হয়। নিউক্লিয়াস তথা পৈতৃক ক্রোমোজোমগুলোর ভ্রূণীয় কোষের কার্যকলাপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। নতুন নতুন বিভিন্ন ধরনের প্রোটিন অণু সংশ্লেষণ শুরু হয়। গ্যাস্ট্রুলেশনের সময় মূলত রাসায়নিক পরিবর্তন ঘটে। রাসায়নিক পরিবর্তনগুলোর মধ্যে আমরা যেগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য সে রাসায়নিক পরিবর্তনগুলোকে এবার আমরা দেখব। যেমন কোষীয় বিচরণে এটিপি ব্যয়, এজন্য শ্বসনের হারও বেড়ে যায়। শ্বসন কার্যে প্রধানত গ্লাইকোজেন এবং কুসুম দানা ব্যবহৃত হয়। শ্বসন কার্যে প্রধানত গ্লাইকোজেন এবং কুসুম দানা ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড যেমন ডিএনএ, আরএনএ সমূহের সংশ্লেষণ ঘটে। পিতামাতা থেকে প্রাপ্ত জিন সমূহ নতুন ধরনের প্রোটিন সংশ্লেষণ শুরু করে। পিতামাতা থেকে যে জিন সমূহ আসে সেগুলো নতুন ধরনের প্রোটিন সংশ্লেষণ শুরু করে। গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ার সময় যে রাসায়নিক পরিবর্তন সমূহ হয় সেগুলোকে আমরা দেখলাম প্রথমে যে কোষীয় বিচলনে প্রচুর পরিমাণ এটিপি ব্যয় হয়। কোষগুলো যে এক স্থান থেকে অন্য স্থানে বিচলিত হয়ে নতুন পুনর্বিন্যাস হয় সেই অবস্থায় এটিপি ব্যয় হয় এবং এজন্য এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এজন্য শ্বসনের হারও বেড়ে যায়। এটিপি ব্যয় হয় যার কারণে শ্বসনের হারও বেড়ে যায়। এছাড়া শ্বসন কার্যে প্রধানত গ্লাইকোজেন এবং কুসুম দানা ব্যবহৃত হয়। এটিপি ব্যয় হয় যেহেতু সেজন্য এটিপি উৎপন্ন হয় মূলত গ্লাইকোজেন এবং কুসুম দানা ব্যবহার করে এরা এটিপি উৎপন্ন করে এবং সেটাকে ব্যয় করে। বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড যেমন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড সমূহের সংশ্লেষণ ঘটে। পিতামাতা থেকে যে প্রাপ্ত জিনগুলো সেই জিন সমূহ নতুন ধরনের প্রোটিন সংশ্লেষণ শুরু করে। গ্যাস্ট্রুলেশনের সময় কোষের বিচলন ও গ্যাস্ট্রুলেশনের প্রকারভেদ ঘটে। মূলত কোষের বিচলন বলতে আমরা কি বুঝি? ব্লাস্টুলার কোষসমূহ ভ্রূণদেহের নির্দিষ্ট অংশ বা অঙ্গ গঠনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার ঘটনা কি মূলত কোষের বিচলন। আরো নিখুঁতভাবে কোষের মরফোজেনেটিক সঞ্চালন বা বিচলনও বলে। গ্যাস্ট্রুলেশনের সময় প্রত্যেক ধরনের ব্লাস্টোমিয়ারের অদ্ভুত ও সুনির্দিষ্ট মরফোজেনেটিক বিচলন প্রদর্শন করে। গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়াকে প্রধানত ব্লাস্টুলার কোষসমূহের মরফোজেনেটিক চলনের ভিত্তিতে, এই মরফোজেনেটিক মানে এক স্থান থেকে অন্য স্থানে কোষগুলোর যে বিচলন, সেই বিচলনের ভিত্তিতে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়াকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এপি বলি আর একটা হচ্ছে এম বলি। আমরা এপি বলি কাকে বলি? এপি বলি মূলত
ব্লাস্টোমিয়ার গুলোর বিচলন কেবল উপরের স্তরে সীমাবদ্ধ থাকলে এই ধরনের বিচলনকে বলা হয় এপিবলি। ব্লাস্টোমিয়ারের যে কোষগুলো এক স্থান থেকে অন্য স্থানে বিচলন করে সেক্ষেত্রে উপরের স্তরের কোষগুলোর বিচলনকে বলা হয় এপিবলি। এক্টোডার্ম গঠনকারী কোষসমূহ এই ধরনের বিচলনে অংশ নেয়। বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ও পুনর্বিন্যাসের পাশাপাশি কোষগুলো চ্যাপ্টা হয়ে যায় এবং অগ্র ও পশ্চাৎ অক্ষ বরাবর প্রসার লাভ করে। ক্রমান্বয়ে এই কোষগুলো ভিতরের দিকে সঞ্চালনরত মেসোডার্ম ও এন্ডোডার্ম গঠনকারী ব্লাস্টোমিয়ার গুলোকে আবৃত করে ফেলে। হলোব্লাস্টিক ডিম্বাণু মূলত পরিফেরা পর্বের এবং সেফালোকর্ডাটা এবং উভচরের মেরোব্লাস্টিক ডিম সমূহে এই ধরনের হলোব্লাস্টিক ডিম্বাণু বলা হয়। হলোব্লাস্টিক ডিম্বাণু যেমন পাখি, সরীসৃপ এদের গ্যাস্ট্রুলেশনও এপিবলি প্রক্রিয়ায় সংগঠিত হয়। সরীসৃপ ও পাখিতে অগ্র পশ্চাৎ অক্ষ বরাবর ব্লাস্টোমিয়ার গুলো বিচরণ করে এবং পরিধীয় অঞ্চলে কুসুমের উপর ছড়িয়ে পড়ে। তো এপিবলি প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা মূলত ব্লাস্টোমিয়ার গুলোর বিচলন উপরের স্তরে সীমাবদ্ধ থাকে, সেই প্রক্রিয়াটিকে বলা হয় এপিবলি। এই প্রক্রিয়ায় মূলত কোষগুলোর ভিতরে সঞ্চালন ঘটে এবং মেসোডার্ম ও এন্ডোডার্ম গঠনকারী ব্লাস্টোমিয়ার গুলো আবৃত করে রাখে। ক্রমান্বয়ে কোষগুলো ভিতরের দিকে সঞ্চালনরত এবং মেসোডার্ম ও এন্ডোডার্ম গঠনকারী যে কোষগুলো সেগুলো গঠনকারী কোষ ব্লাস্টোমিয়ার গুলোকে আবৃত করে ফেলে। এক্ষেত্রে আমরা দেখেছি যে হলোব্লাস্টিক ডিম্বাণু হচ্ছে পরিফেরা এবং সেফালোকর্ডাটার হলোব্লাস্টিক ডিম্বাণু, এবং উভচর সহ পাখি এবং সরীসৃপের মেরোব্লাস্টিক ডিম্বাণু, এদের গ্যাস্ট্রুলেশনটা মূলত এপিবলি প্রক্রিয়ায় ঘটে থাকে। সরীসৃপ ও পাখিতে অগ্র পশ্চাৎ অক্ষ বরাবর ব্লাস্টোমিয়ার গুলো বিচরণ ঘটে, মানে সামনে এবং পিছন বরাবর ব্লাস্টোমিয়ার গুলো বিচলন ঘটে এবং পরিধীয় অঞ্চলে কুসুমের উপর ছড়িয়ে পড়ে। পরিধীয় মানে ব্লাস্টোমিয়ার গুলো সামনে পিছনে দুই দিকে বিচরণ করার পরে এর চারিদিকে কুসুম বস্তুগুলো ছড়িয়ে পড়ে। পরিধি মানে বাহিরের চারিদিকে কুসুমের উপর এটি ছড়িয়ে পড়ে, এপিবলি প্রক্রিয়াটা। এমবলি হচ্ছে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ার ব্লাস্টুলার উপরিতল থেকে ভ্রূণের নটোকর্ড, মেসোডার্ম, এন্ডোডার্ম গঠনকারী কোষসমূহের অন্তর্মুখী বিচলনকে বলা হয় এমবলি। এটা মূলত হচ্ছে অন্তর্মুখী, ভিতরের দিকে বিচরণ করে। এপিবলিটা ছিল উপরের একটা নির্দিষ্ট স্তর জুড়ে বিচরণ, আর এটি হচ্ছে কেন্দ্রের দিকে অন্তর্মুখী, মানে ভিতরের দিকে কোষগুলো মূলত নটোকর্ড, ভ্রূণের নটোকর্ড, মেসোডার্ম এবং এন্ডোডার্ম গঠনকারী কোষসমূহ। এই কোষগুলো মূলত দেহের ভিতরের অংশের নটোকর্ড তৈরি করবে, মেসোডার্ম ভিতরের স্তর এবং এন্ডোডার্ম এই স্তরের যে যে অঙ্গগুলো গঠিত হবে সেইখানে এই কোষগুলোর অন্তর্মুখী বিচলন যে প্রক্রিয়া ঘটে তাকেই বলা হয় এমবলি। বিভিন্ন কর্ডের গোষ্ঠীতে নানা রকমের এমবলি পদ্ধতি সংগঠিত হতে পারে। মূলত এমবলি প্রক্রিয়াটা বিভিন্নভাবে সংগঠিত হয় এবং কোষগুলোর এই বিভিন্ন ভাগগুলো হচ্ছে, এমবলি প্রক্রিয়াকে আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে। এটিকে মূলত কর্ডের প্রাণীগোষ্ঠীর নানা ধরনের এমবলি পদ্ধতি ঘটে। যেমন 1 নম্বর হচ্ছে ইনভেজিনেশন হচ্ছে এমবলি প্রক্রিয়ার প্রথম একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ব্লাস্টুলার ভেজিটাল অর্ধাংশ ভিতরের দিকে অনুপ্রবিষ্ট করে কাপের মতো দ্বিস্তরী গ্যাস্ট্রুলা গঠন করে, তাকে বলা হয় ইনভেজিনেশন। ভেজিটাল অর্ধাংশ ভিতরের দিকে অ্যানিমাল অর্ধাংশের গাত্রের সাথে স্পর্শ করে। এর ফলে ব্লাস্টোসিল ক্রমেই অদৃশ্য হয়ে যায় এবং নতুন একটি গহ্বর সৃষ্টি হয়। নতুন এই গহ্বরটিকে বলা হয় আর্কেন্ট্রন। আদি ভেজিটাল কোষ স্তর দিয়েই আর্কেন্ট্রন প্রাচীর গঠিত হয় এবং এই স্তরটি হাইপোব্লাস্ট নামে পরিচিত। অন্যদিকে এর উপরের অ্যানিমাল অর্ধাংশের কোষ স্তর এপিব্লাস্ট গঠন করে, যে ছিদ্রের মাধ্যমে আর্কেন্ট্রন বাহিরে উন্মুক্ত হয় তাকে বলা হয় ব্লাস্টোপোর। ব্লাস্টোপোরের কিনারাকে বলা হয় ব্লাস্টোপোরের ওষ্ঠ। স্পার্ম রিং, ব্লাস্টোপোরের ওষ্ঠ বা স্পার্ম রিং। এক্ষেত্রে আমরা দ্বিতীয় এমবলি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটি হচ্ছে
ইনভলিউশন। ইনভলিউশন মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে ইনভলিউশন প্রক্রিয়া সচরাচর সংগঠিত হয়। ইনভলিউশন শব্দের অর্থ হচ্ছে ভিতরের দিকে ঘুরে যাওয়া। কুসুম সমৃদ্ধ অতি টেলোলেসিথাল, এটি হচ্ছে অতি টেলোলেসিথাল, এর আগেরটি ছিল ভেজিটাল অর্ধাংশে, আর এটি হচ্ছে অতি টেলোলেসিথাল ডিমের মধ্যে ইনভলিউশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এ সকল ডিমের জার্মিনাল ডিস্কের মধ্যে ক্লিভেজ সীমাবদ্ধ থাকে। মূলত ক্লিভেজটাই সীমাবদ্ধ থাকে জার্মিনাল ডিস্কের ভিতরে, সীমাবদ্ধ, এবং কুসুম বস্তু বিভাজিত হয় না। কাজেই ইনভেজিনেশন প্রক্রিয়ার গ্যাস্ট্রুলেশন সম্ভবও হয় না। ব্লাস্টোডার্মের কিনারার কোনো এক স্থান দিয়ে ব্লাস্টোডার্মের কোষগুলো ভিতরের দিকে প্রবেশ করে। বলা হয়েছে যে ব্লাস্টোডার্মের কিনারার কোনো একটা স্থান থেকে, যে কোনো একটা স্থান থেকে, মানে ব্লাস্টোপোর ওষ্ঠ দিয়ে ব্লাস্টোডার্মের কোষগুলো ভিতরের দিকে প্রবেশ করে। কুসুমের উপরে জড়ো হয়ে হাইপোপ্লাস্ট কোষস্তর গঠন করে। মূলত ইনভলিউশন প্রক্রিয়ায় ব্যাঙের গ্যাস্ট্রুলেশনের সময় নটোকর্ড ও মেসোডার্ম গঠনকারী কোষগুলো প্রথমে পৃষ্ঠীয় ব্লাস্টোপোরের ওষ্ঠে জড়ো হয়, পরে ভিতরের দিকে ইনভলিউশন প্রক্রিয়া সঞ্চারিত হয় এবং এক্টোডার্মের নিচে জমা হয়। 3 নম্বরটা হচ্ছে ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন হচ্ছে সাম্প্রতিক গবেষণায় দেখা যায় যে মুরগি এবং স্তন্যপায়ীতে ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলেশন ঘটে। এক্ষেত্রে ব্লাস্টোডার্ম থেকে বিচ্যুত কিছু কোষ এক এক করে নিচে ব্লাস্টোসিলের তলদেশে জড়ো হয়। এক্ষেত্রে কোষগুলো ভিতরের পাশে ক্ষণপদ উৎপন্ন করে এবং ক্ষণপদের সহায়তায় ব্লাস্টোসিলে প্রবেশ করে। পাখির ক্ষেত্রে ব্লাস্টোসিল কুসুমবর্তী থাকলেও স্তন্যপায়ীতে কুসুম থাকে না। কুসুম থাকুক আর নাই থাকুক, বিচ্যুত বা আলগা কোষগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, পরে অবিচ্ছিন্ন হাইপোব্লাস্ট গঠন করে। অতঃপর ব্লাস্টোসিল আর্কেন্ট্রনে পরিণত হয়। ইনফিল্ট্রেশনের সময় প্রকৃত কোনো ব্লাস্টোপোর থাকে না। ডিলেমিনেশন প্রক্রিয়াটি ইনফিল্ট্রেশনেরই অনুরূপ। প্রধানত স্তন্যপায়ীতে ডিলেমিনেশন সংগঠিত হয়, তবে অল্প মাত্রায় হলেও পাখি এবং উভচরের মধ্যেও ডিলেমিনেশন সংগঠিত হয়। তবে অল্প মাত্রায়, তবে এক্ষেত্রে যে ব্লাস্টোডার্ম থেকে গুচ্ছবদ্ধভাবে কিছু কোষ আলাদা হয়ে যায়। এক্ষেত্রে ব্লাস্টোডার্ম থেকে কিছু গুচ্ছ কোষ আলাদা হয়ে যায়, পরে কোষগুলি একটা অবিচ্ছিন্ন দ্বিতীয় স্তর বা হাইপোব্লাস্ট গঠন করে। কোষগুলো তাৎক্ষণিকভাবে পূর্বে বিদ্যমান ব্লাস্টোপোরের কোষগুলোর বিভাজনের ফলে উৎপন্ন হয়। কনভার্জেন্স বিভিন্ন এলাকার কোষগুলো যখন নির্দিষ্ট একটা স্থানের দিকে সঞ্চারিত হয়, বিভিন্ন জায়গার কোষগুলো যখন একটা নির্দিষ্ট স্থানের দিকে সঞ্চারিত হয়, তখন কোষগুলোর এই ধরনের বিচরণকে বলা হয় কনভার্জেন্স। যেমন ব্যাঙের ব্লাস্টুলার উপরিতলের কোষগুলো সঞ্চালিত হয়ে ব্লাস্টোপোলের পৃষ্ঠীয় ওষ্ঠেতে এসে জড়ো হয়। এছাড়া মুরগির মেসোডার্মার কোষগুলোও সঞ্চালিত হয়ে প্রিমিটিভ স্টিকে জড়ো হওয়ার ঘটনাটি কনভার্জেন্সের উদাহরণ। কনক্রিসেন্স বা কনফ্লুয়েন্স প্রক্রিয়াটি কনভার্জেন্সের অনুরূপ। দুই পাশের কোষগুলো একত্রে সম্মুখ দিকে একটি অক্ষ বরাবর সঞ্চালিত হলে তাকে বলা হয় কনক্রিসেন্স। কনক্রিসেন্স অন্যদিকে এক স্থান বা অঞ্চলের কোষগুলো জড়ো হবার ঘটনাটি হলো, এক স্থান বা অন্য জায়গার কোষগুলো জড়ো হওয়ার ঘটনাটি হলো কনভার্জেন্স। উদাহরণ হিসেবে বলা যায় যে পাখির পরিস্ফুরণে এই ধরনের দেখা যায়। কনফ্লুয়েন্স, এটা কনক্রিসেন্স বা কনফ্লুয়েন্সও বলা হয় এটিকে। ডাইভারজেন্স হচ্ছে কনভার্জেন্সের ঠিক বিপরীতটা। এক্ষেত্রে কনভার্জেন্স প্রক্রিয়ায় জড়ো হওয়া কোষগুলো ভ্রূণের নির্দিষ্ট অঞ্চলে ছড়িয়ে পড়ার ঘটনাকে, কনভার্জেন্স প্রক্রিয়ায় জড়ো হওয়া কোষগুলো ভ্রূণের বিভিন্ন অঞ্চলে বা ভ্রূণের নির্দিষ্ট অঞ্চলে ছড়িয়ে পড়ার ঘটনাকে বলা হয় ডাইভারজেন্স। যেমন মুরগির ভ্রূণ বিকাশে প্রিমিটিভ স্টিক থেকে মেসোডার্ম কোষগুলো ভ্রূণ বহির্ভূত এলাকায় ছড়িয়ে পড়ে। এক্সটেনশন হচ্ছে যে প্রক্রিয়ায়
সমগ্র গ্যাস্ট্রুলা অগ্র পশ্চাৎ অক্ষ বরাবর দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। গ্যাস্ট্রুলার ভিতরের এপিডার্মাল ও নিউরাল অঞ্চল সহ গ্যাস্ট্রুলার অভ্যন্তরের নটোকর্ডাল, মেসোডার্মাল, এন্ডোডার্মাল বস্তুগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি এক্সটেনশনের উদাহরণ। সকল কর্ডাটার ভ্রূণীয় কোষপিণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কোষের সংখ্যা বৃদ্ধি। ব্রাঙ্কিওস্টোমা এবং ব্যাঙের গ্যাস্ট্রুলেশন কিছুটা মাইটোসিস বিভাজনজনিত কোষের সংখ্যা বৃদ্ধির উপর নির্ভরশীল। তো এক্ষেত্রে মূলত আমরা এপিবলি প্রক্রিয়াটি পেয়েছি 9টি প্রকার, যেমন ইনভেজিনেশন, ইনভলিউশন, ইনফিল্ট্রেশন, ডিলেমিনেশন, কনভার্জেন্স, কনক্রিসেন্স, ডাইভারজেন্স, এক্সটেনশন, কোষের সংখ্যা বৃদ্ধি পর্যায়। আমরা এগুলোর প্রত্যেকটা প্রকারভেদের ছবির মাধ্যমে একটু দেখব। যেমন ইনভেজিনেশন, আমরা পাশে একটু আগে যে এপিবলি প্রক্রিয়া দেখেছিলাম সেই এপিবলি প্রক্রিয়াটির বিভাজন এখানে দেখানো হয়েছে, বা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া দেখানো হয়েছে এপিবলি। এটা হচ্ছে এপিবলি প্রক্রিয়া। এপিবলি প্রক্রিয়াটা সাধারণত কোষের একটা নির্দিষ্ট উপরিতল, এই উপরিতল বরাবরই কোষের বিন্যাস সীমাবদ্ধ থাকে এপিবলি প্রক্রিয়া। আর এমবলি প্রক্রিয়াটার বিভিন্ন ধাপ এখানে দেখানো আছে। আমরা যে এখানে এমপিপিআর ইনভলিউশন, ইনভেজিনেশন দেখলাম উদাহরণ, সিয়ারসিনের, এন্ডোডার্ম, ইনভেজিনেশন, ইনভলিউশন, তারপর ইনগ্রেশন, এটা হচ্ছে ডিলামিনেশন। এগুলো হচ্ছে মূলত এমবলি প্রক্রিয়ারই প্রকারভেদ। তো সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটা প্রক্রিয়ার ছবির সাহায্যে বোঝার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে ইনভলিউশন। ইনভলিউশন প্রক্রিয়াটি মূলত বলা হয়েছিল যে প্রক্রিয়া ব্লাস্টুলার কুসুম প্রান্ত, এই যে কুসুম প্রান্ত দেখানো হয়েছে, এই যে কুসুম প্রান্ত বা ভেজিটাল পোল, ভেজিটাল পোলের এই অর্ধাংশ, একটা ডিমের অর্ধেক অংশ যখন ভেজিটাল পোল থাকে সেখানে ভিতরের দিকে, ভেজিটাল পোলের ভিতরের দিকে, মূলত এই ভিতরের দিকে অনুপ্রবিষ্ট হয়ে কাপের মতো দ্বিস্তর বিশিষ্ট অনুপ্রবিষ্ট, এই ভিতর এই ভেজিটাল পোলের ভিতরের দিকে অনুপ্রবিষ্ট হয়ে এই যে এখান থেকে কোষগুলো আস্তে আস্তে প্রবিষ্ট হয়ে দ্বিস্তরী গ্যাস্ট্রুলার গঠন করে। এটাই হচ্ছে মূলত ইনভলিউশন। ইনভলিউশন, এইটা হচ্ছে ইনভলিউশন। ইনভেজিনেশনটা হচ্ছে এই এখানে, এই যে ইনভেজিনেশন প্রক্রিয়াও মূলত যে প্রক্রিয়ায় ব্লাস্টুলা, এটা হচ্ছে ইনভেজিনেশন। ইনভেজিনেশন প্রক্রিয়ায় মূলত ব্লাস্টুলা একটা অনুদৈর্ঘ্য কাপের মতো আর্কেন্ট্রন এবং কোষগুলো ভেজিটাল পোল বরাবর সজ্জিত হয়ে একটা কাপের মতো গঠন করে। এটি হচ্ছে ইনভেজিনেশন প্রক্রিয়া। ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন প্রক্রিয়া বলা হয়েছিল যে পাখি এবং স্তন্যপায়ী ইনফিল্ট্রেশন প্রক্রিয়া গ্যাস্ট্রুলেশন ঘটে। এক্ষেত্রে মাঝখানে কুসুম বস্তু থাকে, ব্লাস্টোসিল, ব্লাস্টোডার্ম বাহিরের স্তরটি, মাঝখানে আর্কেন্ট্রন সৃষ্টি হয়। ইনফিল্ট্রেশনের হাইপোব্লাস্ট কোষ, এই হাইপোব্লাস্ট কোষগুলো এসে এখানে জমা হয়। মূলত এক্ষেত্রে ব্লাস্টোডার্ম থেকে বিচ্যুত কিছু কোষ এক এক করে নিচে ব্লাস্টোসিলের তলদেশে আছে। এই যে ব্লাস্টোসিল, এই ব্লাস্টোসিলের নিচে এসে কিছু কিছু কোষ এসে ব্লাস্টোডার্ম থেকে এসে এখানে এসে জমা হবে, মাঝখানে কুসুম বস্তু। এটা হচ্ছে ইনফিল্ট্রেশনের একটি ছবি। এবার আমরা দেখব ডিলেমিনেশন প্রক্রিয়া। মূলত ডিলেমিনেশন প্রক্রিয়ায় যে প্রক্রিয়া এটা ইনফিল্ট্রেশন প্রক্রিয়া যেভাবে ব্লাস্টোডার্ম থেকে কোষগুলো কি করেছিল, ব্লাস্টোডার্ম থেকে এসে কোষগুলো উপরে একটি স্তর তৈরি করেছিল। তো সেক্ষেত্রে এইখানে মূলত স্তন্যপায়ী ডিলেমিনেশন প্রক্রিয়া, তবে স্বল্প মাত্রায় হলেও পাখি এবং উভচরের মধ্যে ডিলেমিনেশন প্রক্রিয়া দেখা যায়। এক্ষেত্রে ব্লাস্টোডার্ম থেকে যে কোষটি উৎপন্ন হয়, ব্লাস্টোডার্ম থেকে গুচ্ছগত কিছু কোষ আলাদা হয়ে ইনফিল্ট্রেশনে নেওয়া যায়, পরে এগুলো অবিচ্ছিন্ন দ্বিতীয় স্তর গঠন করে। এখানে এই আরেকটি অবিচ্ছিন্ন দ্বিতীয় স্তর গঠন করেছে। তো সেক্ষেত্রে ডিলেমিনেশন প্রক্রিয়ার কোষ বিভাজন দেখলাম। এবার কনভার্জেন্স প্রক্রিয়া বলা হয়েছে যে সকল কোষগুলো এসে কেন্দ্রের দিকে, যেমন এখান থেকে নটোকট তৈরি হলে সেখানে বিভিন্ন জায়গা থেকে কোষগুলো এই কেন্দ্রের দিকে
এসে নটোকট তৈরি করার। নটোকট, তারপরে ব্যাঙের উপরিতলের কোষগুলো এখানে কনভার্জেন্স প্রক্রিয়ায় মূলত মুরগির মেসোডার্মের কোষগুলো সঞ্চালিত হয়। এখানে প্রিমিটিভ স্ট্রিক জড়ো হওয়ার ঘটনাটিকে কনভার্জেন্স বলা হয়। এখান থেকে যে লম্বা ভাবে প্রিমিটিভ স্ট্রিক তৈরি হবে, সেখানে এসে কোষগুলো যে জড়ো হওয়ার প্রক্রিয়া, এটাকে বলা হয় কনভার্জেন্স। কনক্রিসেন্স, কনক্রিসেন্স প্রক্রিয়াটি বলা হয়েছে কনভার্জেন্সেরই অনুরূপ। এই প্রক্রিয়ায় কোষগুলো একত্রে সম্মুখ দিকে একটি অক্ষ বরাবর সঞ্চালিত হয়। কনক্রিসেন্স এবং এক স্থান বা অন্য অঞ্চলে একই স্থান বা অঞ্চলের কোষগুলো জড়ো হবার ঘটনাটি কি বলা হয় কনভার্জেন্স। এখানে একটা স্থান এসে প্রিমিটিভ স্টিকের মতোই এখানে এসে জমা হয় কোষগুলো, এই এ বি বি সি সি এভাবে এসে ডির কোষগুলো এভাবে সজ্জিত হয়, ইর কোষগুলো এভাবে এপাশে করে কোষগুলো যে একটা নির্দিষ্ট স্থানে এসে সজ্জিত হয়, এই প্রক্রিয়াটিকে বলা হয় কনক্রিসেন্স। কনক্রিসেন্স। এরপর দেখবো ডাইভারজেন্স। ডাইভারজেন্স প্রক্রিয়ায় বলা হয়েছিল যে কনভার্জেন্সের ঠিক বিপরীত প্রক্রিয়া। ওটা নির্দিষ্ট এলাকায় এসে জমা হয় একটা প্রিমিটিভ স্ট্রিক তৈরি করে, আর এই জায়গাটাতে বিপরীত প্রক্রিয়া হচ্ছে কোষগুলো বিভিন্ন জায়গায় জড়ো হয়ে ভ্রূণের নির্দিষ্ট অঞ্চলে ছড়িয়ে পড়ে। এখানে জমা হওয়ার পরে সেগুলো আবার নির্দিষ্ট অঞ্চলের দিকে কোষগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই কোষগুলোর ছড়িয়ে পড়ার, যেমন মুরগির ভ্রূণ বিকাশে প্রিমিটিভ স্ট্রিক থেকে মেসোডার্ম কোষগুলো ভ্রূণ বহির্ভূত এলাকার দিয়ে ছড়িয়ে পড়ে। এখানে প্রিমিটিভ স্ট্রিক গঠনের পরে সেখান থেকে মেসোডার্মের কোষগুলো, মেসোডার্ম মানে দেহের ভিতরের অন্তর্গঠন তৈরি করবে যে কোষ দ্বারা, সেই কোষগুলো মেসোডার্মের বিভিন্ন দিকে এভাবে করে কোষগুলো ছড়িয়ে পড়ে। প্রিমিটিভ স্ট্রিক থেকে কোষগুলো যে বাহিরের দিকে ছড়িয়ে পড়ে দুই পাশে ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়া কি বলা হয় মূলত ডাইভারজেন্স। কনভার্জেন্সের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ডাইভারজেন্স। এই মাঝখানে প্রিমিটিভ স্ট্রিক, এখানে একটোডার্ম, এখানে এন্ডোডার্ম, আর মাঝখানেরটা হচ্ছে কুসুম বস্তু, এখানে কুসুম বস্তু, এবং এই অঞ্চলটাকে বলা হয় অপিকা অঞ্চল। তো সেক্ষেত্রে ডাইভারজেন্স প্রক্রিয়াটি মূলত কনভার্জেন্স প্রক্রিয়া বিপরীত একটি প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমরা বিভিন্ন ছবির মাধ্যমে এখানে ইনভেজিনেশন, ইনভলিউশন, ইনগ্রেশন, ডিলেমিনেশন এবং এপিবলি। এপিবলি বলা হয়েছে যে উপরের যে কোনো একটা নির্দিষ্ট স্তরের মধ্যে যে কোষে সজ্জিত হওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় এপিবলি। এন্ডোডার্ম ফর্মুলেশন মানে একটোডার্ম মানে বাহিরের স্তরের গঠন করে এই এপিবলি প্রক্রিয়ার মাধ্যমে। আর ইনভলিউশন বলা হয়েছে যে কোষগুলো, ইনভলিউশন মূলত ব্লাস্টুলার উপরে নটোকর্ড এবং মেসোডার্ম এবং এন্ডোডার্ম এগুলো বিভিন্ন গঠনের মাধ্যমে যে প্রকারভেদ এমবলি, তারই একটি প্রকারভেদ হচ্ছে ইনভেজিনেশন। এই প্রক্রিয়া কোষগুলো মূলত কুসুম বস্তুর চারিদিকে বা ভেজিটাল অর্ধাংশে অনুপ্রবিষ্ট হয়ে কাপের মতো দুই স্তর গঠন করে, সেটি হচ্ছে ইনভেজিনেশন। আর ইনভলিউশন হলো যে মেরুদণ্ডী প্রাণীদের ইনভলিউশন প্রক্রিয়াটি সচরাচর সংঘটিত হয়, এটা হচ্ছে ইনভলিউশন প্রক্রিয়া। ইনভলিউশন প্রক্রিয়ার মাধ্যমে মূলত সচরাচর সংঘটিত হয় এবং এটি ভিতরের দিকে, কোষগুলোর ভিতরের দিকে সঞ্চালন ঘটায় এবং কুসুম বস্তু আইসোলেসিস আর ডিমের মধ্যে ইনভলিউশন প্রক্রিয়াটি অত্যন্ত সুস্পষ্ট। আর ইনগ্রেশন প্রক্রিয়া তো বলা হয়েছে যে কোষগুলো মূলত মেসোডার্ম থেকে বিচ্যুত হয়ে নিচের দিকে ব্লাস্টোসিলের দিকে একটা স্তর গঠন করে, সেটি হচ্ছে ইনফিল্ট্রেশন। আর ডিলেমিনেশন, তো এখানে ডিলেমিনেশন প্রক্রিয়া মূলত ম্যামালিয়া এবং বার্ড এর হাইপোপ্লাস্টের ফর্মেশন গঠন করে ডিলেমিনেশন। এই প্রক্রিয়া মূলত স্তন্যপায়ীতে ঘটে এবং অল্প মাত্রায় পাখি এবং উপচারেও দেখা যায়। আর এই প্রক্রিয়ায় ব্লাস্টোডার্ম থেকে গুচ্ছবদ্ধ কিছু কোষ আলাদা হয়ে কোষগুলো অবিচ্ছিন্ন দ্বিতীয় স্তর বা হাইপোপ্লাস্টে গঠন করে। দ্বিতীয় স্তর বা হাইপোপ্লাস্ট গঠন করা হচ্ছে ডিলেমিনেশন প্রক্রিয়া। এখানে আমরা ভেজিটাল মেরু অঞ্চলের যে কোষগুলো ব্লাস্টোপোর, এখানটাকে বলা হয় ব্লাস্টোপোর। আর এটি এভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে সেকেন্ডারি মেসেনকাইম, একটোডার্ম, এই জায়গাটাকে বলা হয় একটোডার্ম বাহিরের স্তরটি একটোডার্ম, ভিতরের স্তরটি এন্ডোডার্ম, মাঝখানে এই আর্কেন্ট্রন, আর প্রাইমারি মেসেনকাইম, এই জায়গাটা হচ্ছে প্রাইমারি মেসেনকাইম। মেসোডার্ম পৃথকীকরণ ও সিলোম গঠনের পদ্ধতি। আমরা যে মেসোডার্ম গঠিত হয়েছে যে বিভিন্ন একটোডার্ম থেকে কোষগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়ে মেসোডার্ম গঠন করে, সেই মেসোডার্ম পৃথককরণের ক্ষেত্রে মূলত মেসোডার্ম পৃথককরণের ক্ষেত্রে উৎপত্তির উপর ভিত্তি করে সিলোমের
মেসোডার্ম পৃথককরণের ক্ষেত্রে যে ত্রিস্তরী প্রাণীদের 3টি ভ্রূণীয় কোষস্তর থাকে। মূলত দ্বিস্তরী প্রাণীদের 2টা ভ্রূণীয় কোষস্তর থাকে, কিন্তু ত্রিস্তরী প্রাণীদের 3টা ভ্রূণীয় কোষস্তর থাকে। তো সেক্ষেত্রে 3টি মৌলিক ভ্রূণীয় কোষস্তর থেকে এগুলোকে মূলত জার্মিনাল স্তর বলা হয়। এই 3টা স্তরের জার্মিনাল স্তরের বাহিরের হচ্ছে একটোডার্ম, ভিতরের হচ্ছে এন্ডোডার্ম, এবং একটোডার্ম এবং এন্ডোডার্ম এর মাঝখানের যে স্তরটি তাকে বলা হয় মেসোডার্ম। তো এই মেসোডার্ম 3টি জার্মিনাল স্তর থেকে পূর্ণাঙ্গ প্রাণীর সকল কলা অঙ্গতন্ত্র উদ্ভব ঘটে এই জার্মিনাল স্তর থেকেই, এবং ভ্রূণকলার প্রথম পর্যায়ে এককোষ স্তরী খাপা ব্লাস্টুলা দশা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় দ্বিস্তরী গ্যাস্ট্রুলায় পরিণত হয়। ভ্রূণের প্রাথমিক পর্যায়ে এককোষ স্তরী যে খাপা দশাটা সেটি দ্বিস্তরী গ্যাস্ট্রুলায় পরিণত হয়। গ্যাস্ট্রুলার বাইরের স্তরকে বলা হয় এপিব্লাস্ট এবং ভিতরের স্তরটাকে বলা হয় হাইপোব্লাস্ট। পরবর্তীতে এই 2টা স্তর একটি বা উভয়টি হতে মেসোডার্ম কোষগুলো মিলে স্তর 2টির মাঝখানে মেসোডার্ম নামক একটি কোষস্তর গঠিত হয়। এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট এর মাঝখানে মেসোডার্ম নামক কোষটি এপিব্লাস্ট থেকেও তৈরি হতে পারে, হাইপোব্লাস্ট থেকে তৈরি হতে পারে, অথবা 2টা সম্মিলিত ক্রিয়ার মাধ্যমেও সম্মিলিত স্তর দুইটি স্তরের সম্মিলিত মাধ্যমেও মেসোডার্ম তৈরি হতে পারে। মেসোডার্ম গঠিত হওয়ার পর এপিব্লাস্ট ও হাইপোব্লাস্ট, মেসোডার্মটা গঠিত হওয়ার পর এপিব্লাস্ট একটোডার্মে পরিণত হয় এবং হাইপোব্লাস্ট এন্ডোডার্ম হিসেবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়। মেসোডার্ম চিহ্নিত হওয়ার পরই একটোডার্মকে বলা হয়, এপিব্লাস্টকে বলা হয় একটোডার্ম এবং হাইপোব্লাস্টকে বলা হয় এন্ডোডার্ম। প্রধান 4টি পদ্ধতিতে মেসোডার্মের উৎপত্তি লাভ করে। মূলত আমরা দেখব যে মেসোডার্মটা কিভাবে উৎপত্তি লাভ করে। মেসোডার্মের উৎপত্তি সিলোম গঠনের পূর্ব শর্ত, মানে মেসোডার্ম উৎপত্তি না হলে সিলোম গঠিত হতে পারে না। তো মেসোডার্মের উৎপত্তি আমরা মূলত মেসোডার্ম এবং সিলোম এই দুটি একটির সাথে আরেকটি যুক্ত। প্রথমে মেসোডার্ম, পরে মেসোডার্ম থেকে ফাটলের মাধ্যমে সিলোমের আবির্ভাব ঘটে। তো আমরা দেখবো যে প্রথমে মেসোডার্মটা কি কি পদ্ধতিতে তৈরি হতে পারে। একটা হচ্ছে এন্টেরোসিলিক পদ্ধতি। কিছু অমেরুদণ্ডী এবং আদি কর্ডাটা এই পদ্ধতিতে মেসোডার্ম সিলোমের উদ্ভব ঘটে। গ্যাস্ট্রুলার অভ্যন্তরীণ গহ্বর এবং আর্কেন্ট্রনের প্রতি পৃষ্ঠ পার্শ্বভাগে হাইপোস্টোম থেকে একটি করে অনুদৈর্ঘ্য বহিবৃদ্ধি বা বহিভাঁজ সৃষ্টি হয়। উৎপত্তির শুরুতেই এই ভাঁজ আর্কেন্ট্রন গহ্বর ধারণ করে, অথবা পরবর্তীতে প্রতি বহিভাঁজের মাঝে আর্কেন্ট্রনের সাথে সংযুক্ত হওয়ার ফাঁকা গহ্বর দেখা যায়। ফাঁকা গহ্বর সহ প্রতিপাশের ভাঁজটি নিচের দিকে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। পরিশেষে অঙ্কীয় দিকে উভয় পাশে গহ্বর দুটি মিলিত হয়ে একটি সাধারণ গহ্বর গঠন করে। এই গহ্বরটি মূলত সিলোম, এবং সিলোমের প্রাচীরের কোষস্তরই হচ্ছে মেসোডার্ম। সিলোমটার পাশের যে কোষস্তর তাকেই বলা হয় মেসোডার্ম। একটোডার্মের নিচের মেসোডার্ম স্তরটি সোমাটিক মেসোডার্ম এবং এন্ডোডার্মের নিচের মেসোডার্ম স্তরটিকে স্প্লাঙ্কনিক মেসোডার্ম বলে। তাহলে একটোডার্মের নিচের মেসোডার্ম স্তর হলে তাকে বলা হয় সোমাটিক মেসোডার্ম, এবং যদি এটি মেসোডার্ম এন্ডোডার্মের নিচের এন্ডোডার্মের উপরে থাকে তবে তাকে বলা হয় স্প্লাঙ্কনিক মেসোডার্ম। তো ডিল্যামিনেশন হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। প্রথমটা হচ্ছে এন্টেরোসিলিক পদ্ধতি, তারপর দ্বিতীয়টা হচ্ছে ডিল্যামিনেশন পদ্ধতি। তো এই পদ্ধতিতে হাইপোব্লাস্ট থেকে মেসোডার্ম উৎপন্ন হয়। প্রথমে যে এন্টেরোসিলিক পদ্ধতিটি ছিল এটি মূলত আর্কেন্ট্রন সৃষ্টির মাধ্যমে পৃষ্ঠ এবং পার্শ্বের হাইপোব্লাস্ট থেকে অনুদৈর্ঘ্য বহিবৃদ্ধি বা ভাঁজের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। মূলত আর্কেন্ট্রনের গহ্বরের চারিদিকে ভাঁজের মাধ্যমে এই এন্টেরোসিলিক পদ্ধতির মাধ্যমে সিলোম সৃষ্টি হয়েছিল। কিন্তু ডিল্যামিনেশন পদ্ধতিটা মূলত হাইপোব্লাস্ট থেকে মেসোডার্মের উৎপত্তি। তবে উপবৃদ্ধির সৃষ্টির পরিবর্তে কোষগুলো গুচ্ছি গুচ্ছি বিচ্ছিন্ন হয়ে পূর্ব গঠিত কোষস্তর দুটির মাঝখানে মেসোডার্ম স্তর গঠন করে। পরবর্তীতে মেসোডার্মের অভ্যন্তরে ফাটল সৃষ্টির মাধ্যমে সিলোম তৈরি হয়। মেসোডার্ম পূর্ববৎ সোমাটিক ও স্প্লাঙ্কনিক স্তরের বিভক্ত হয়ে পড়ে। মানে এন্টেরোসিলিক পদ্ধতিতে আমরা জেনেছি যে স্প্লাঙ্কনিক মেসোডার্ম, আর একটা হচ্ছে সোমাটিক মেসোডার্ম। তো মেরুদণ্ডী প্রাণীতে বিশেষ করে উভচরের মধ্যে সচরাচর এই পদ্ধতিতেই, মানে মেরুদণ্ডী প্রাণীর উভচর এই সমস্ত প্রাণীদের মধ্যে মেসোডার্ম ও সিলোম গঠনের সৃষ্টি হচ্ছে ডিল্যামিনেশন পদ্ধতি।
প্রলিফারেশন পদ্ধতি, এটি হচ্ছে উচ্চতর মেরুদণ্ডী, যেমন পাখি স্তন্যপায়ী প্রলিফারেশন পদ্ধতিতে এপিব্লাস্ট থেকে মেসোডার্ম সৃষ্টি হয়। এদের ভ্রূণের অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর এপিব্লাস্টের কোষগুলো জড়ো হয়ে একটা পুরু অঞ্চল গঠন করে, যা প্রিমিটিভ স্টিক নামে পরিচিত। প্রিমিটিভ স্টিকের পার্শ্বদেশ থেকে কোষ মুকুলিত হয়ে দুই পাশে এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝে ছড়িয়ে পড়ে এবং মেসোডার্ম গঠন করে। পূর্বের মতো মেসোডার্মের ফাটল সৃষ্টির মাধ্যমে সিলোম উৎপন্ন হয়। 4 নম্বরটা হচ্ছে ইনভলিউশন পদ্ধতি। এই পদ্ধতিতে মেসোডার্ম গঠনের সময় এপিব্লাস্টের কিছু কোষ প্রিমিটিভ স্টিকে আগত করলেও প্রিমিটিভ স্টিক গঠনের অংশ নেয় না, বরং অনবরত ইনভলিউশন প্রক্রিয়ার অঙ্কীয় দেশে সঞ্চালিত হয়ে উভয় পাশে ছড়িয়ে পড়ে এবং মেসোডার্ম গঠন করে। মেসোডার্ম যথারীতি সোমাটিক ও স্পালাঙ্কনিক স্তরে বিভক্ত হয়, আর এই দুই স্তরের মাঝে সিলোম উৎপন্ন হয়। পাখি ও অন্যান্য উভচর মেরুদণ্ডীতে এই পদ্ধতি সংঘটিত হয়। কোন কোন ভ্রূণ বিজ্ঞানী এই ধরনের পদ্ধতিকে ইনভেজিনেশন পদ্ধতির অনুরূপ বলে বর্ণনা করেছেন। উৎপত্তির ধরন অনুযায়ী মূলত সিলোমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এন্টারোসিলিক সিলোম আর একটি হচ্ছে সাইজোসিলিক সিলোম। তো এন্টারোসিলিক সিলোম আমরা বলবো যে আদি অন্ত্র ও আর্কিন্ট্রনের গহ্বর যখন মেসোডার্মের মধ্যে ঢুকে পড়ে এবং সিলোম গহ্বর হিসেবে আত্মপ্রকাশ করে, তখন এরূপ সিলোমকে এন্টারোসিলিক সিলোম বলে। উদাহরণ হিসেবে ব্রাঙ্কিওস্টোমার সিলোম হচ্ছে এন্টারোসিলিক সিলোম। আর সাইজোসিলিক সিলোম হচ্ছে এক্টোডার্ম ও এন্ডোডার্মের মধ্যবর্তী স্থানে অবস্থান করার পর মেসোডার্মের কোষগুলো মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যে সিলোম গঠিত হয় তাকে বলা হয় সাইজোসিলিক সিলোম। মূলত উভচর পাখি এই সাইজোসিলিক পদ্ধতিতে সিলোম সৃষ্টি হয়, এন্টারোসিলিক সিলোম এবং সাইজোসিলিক সিলোম। আমরা এখানে সিলোম প্রক্রিয়ার ঠিক একটি ছবির মাধ্যমে দেখতে পাই, যেমন এন্ডোমেট্রিয়াম, এপিব্লাস্ট, প্রিমিটিভ স্ট্রিক, এবং কোষগুলো যেভাবে ইনভেজিনেশন ইনভলিউশন প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় সেটিকে আমরা দেখতে পাচ্ছি। এন্টারোসিলিক পদ্ধতি যে কোষের বিন্যাসের মাধ্যমে যে নিউরাল প্রিমিটিভ স্টিক তৈরি করে যে সিলোমের সৃষ্টি করে, সিলোমটা এখানে হচ্ছে সিলোম, এই যে সিলোমের সৃষ্টি, এই জায়গাটি হচ্ছে সিলোম। নিউরাল প্লেট, নটোকর্ডাল কোষ, এখানে নটোকর্ড তৈরি করবে, মেসোডার্ম স্তর, এই যে মেসোডার্ম স্তর, এন্ডোডার্ম স্তর হচ্ছে এই ভিতরে, এটা হচ্ছে মেসোডার্ম স্তর, আর এটা হচ্ছে বাইরেরটি হচ্ছে এক্টোডার্ম স্তর। মাঝখানে যে সিলোম, এটি হচ্ছে সিলোম। সোমাটিক মেসোডার্ম, এটাকে বলা সোমাটিক মেসোডার্ম, এন্ডোডার্ম, স্প্লাঙ্কনিক, এখানে নিউরাল খাস বা নিউরাল খাদ। ডিল্যামিনেশন পদ্ধতিকে আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। ডিল্যামিনেশন পদ্ধতি, প্রলিফারেশন পদ্ধতি, স্টিক প্রিমিটিভ স্টিক গঠনের মাধ্যমে এক্টোডার্ম এন্ডোডার্ম মাঝখানে প্রিমিটিভ স্টিক থেকে ছড়িয়ে পড়ে। এরপর আমরা দেখলাম যে ইনভলিউশন পদ্ধতি, এখানে প্রিমিটিভ স্টিক থেকে মাঝখানে এই এক্টোডার্ম এন্ডোডার্ম মাঝখানে যে সিলোমের সৃষ্টি হয়। সর্বশেষ হচ্ছে যে অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, এর মাধ্যমে এটিকে তিনটি ভাগে ভাগ করা যায়, নিউরোজেনেসিস, নটোজেনেসিস এবং মেসোজেনেসিস। এই ছবিটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নিউরোজেনেসিস, নটোজেনেসিস, মেসোজেনেসিস। নিউরোজেনেসিস মূলত নিউরাল নালী গঠন ও পরবর্তীতে এটা স্নায়ুতন্ত্র ও বিভিন্ন সংবেদী অঙ্গ সৃষ্টির প্রক্রিয়াকে নিউরোজেনেসিস বলা হয়। গ্যাস্ট্রুলার মধ্যপৃষ্ঠ অক্ষে এক্টোডার্ম থেকে নিউরাল নালী গঠিত হয় এবং নটোজেনেসিস হচ্ছে নটোকর্ডের পরিস্ফুটনকে নটোজেনেসিস বলে। আর্কেন্ট্রনের পৃষ্ঠ মধ্যরেখা মধ্যভাগে নিউরাল নালীর ঠিক নিচে হাইপোপ্লাস্ট থেকে নটোকর্ড গঠিত হয়। আর মেসোজেনেসিস হচ্ছে মেসোডার্মের পরিস্ফুটনকে মেসোজেনেসিস বলে। সিলোম গঠনের পর মেসোডার্ম প্রতি পাশে আনুভূমিকভাবে তিনটি অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে, যেমন পৃষ্ঠীয় এপিমেয়ার, অঙ্কীয় হাইপোমেয়ার এবং মধ্যীয় মেসোমেয়ার। এপিমেয়ারের পার্শ্বপ্রাচীরে ডার্মাটোম, পৃষ্ঠ মধ্যরেখায় স্ক্লেরোটোম ও অঙ্ক মধ্যপ্রাচীরে মায়োটোম গঠিত হয়।
ভ্রূণীয় তিনটে ভ্রূণের স্তর হচ্ছে জার্মিনাল স্তরকে বলা হয়, একটি হচ্ছে একটোডার্ম উদ্ভূত অঙ্গাদি, এন্ডোডার্ম উদ্ভূত অঙ্গাদি এবং মেসোডার্ম উদ্ভূত অঙ্গাদি। একটোডার্ম থেকে মূলত ত্বক উদ্ভূত অঙ্গাদির সৃষ্টি হয়, যেমন আইস, নখ, নখর, চক্ষু, লোম, এগুলো হচ্ছে চোখের না, গ্রন্থি, বিভিন্ন রকমের গ্রন্থি, লোম, নখ, আইস, নখ, নখর, পালক, গ্রন্থি। অলফ্যাক্টরি অঙ্গসমূহ যেমন চোখের লেন্স, মেমব্রেনাস লেবিরিন, ত্বকীয় সংবেদী অঙ্গসমূহ যেমন অগ্রপিটুইটারি, স্টোমোডিয়াম, প্রোক্টোডিয়াম, এগুলো মূলত একটোডার্ম থেকে সৃষ্টি হয়। এগুলো একটোডার্ম থেকে মূলত নিউরাল ক্রেস্ট এবং নিউরাল টিউব, সোমাটিক একটোডার্ম, নিউরাল ক্রেস্ট এবং নিউরাল টিউব। নিউরাল ক্রেস্ট থেকে মূলত অ্যাডজিনাল মেডুলা, রঞ্জক কোষ, সংবেদী স্নায়ু সমূহ, গ্যাংলিয়া সমূহ মূলত নিউরাল ক্রেস্ট থেকে তৈরি হয় এবং নিউরাল নালী থেকে তৈরি হয়। মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, কপাটিকা, অপটিক স্নায়ু, পশ্চাৎ পিটুইটারি, এগুলো। এবং এন্ডোডার্ম থেকে আর্কেন্ট্রনের আদি পরিপাক নালীর আচ্ছাদন, যেমন যকৃত, অগ্নাশয়ের আচ্ছাদন, শ্বসন তন্ত্রের আচ্ছাদন, কিছু এন্ডোক্রাইন গ্রন্থি, তারপর মূত্রনালী, জনন গ্রন্থি আচ্ছাদন এবং মধ্যকণের গহ্বর এবং ইউস্টেশিয়ান নালী, এগুলো মূলত এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়। আর মেসোডার্ম থেকে মূলত নটোকর্ড, এপিমিয়ার, মেসোমিয়ার, হাইপোমিয়ার, এই চারটি ভ্রূণের চারটি স্থানে নটোকর্ড তৈরি হয়, এপিমিয়ার তৈরি হয়, মেসোমিয়ার এবং হাইপোমিয়ার। নটোকর্ড তৈরি হয় ব্রাঙ্কিস্টোমা প্রাণীতে, এপিমিয়ারে ডায়াটম, স্কেলেটোম, মায়োটোম। ডায়াটম থেকে ডার্মিস স্তর, স্কেলেটোম থেকে মেরুদণ্ড এবং মায়োটোম থেকে কঙ্কাল পেশি ও উপাঙ্গিক কঙ্কাল। মেসোমিয়ার থেকে রেচনাঙ্গ এবং ভ্রূণ প্রজনন নালী সমূহ। আর হাইপোমিয়ার থেকে সোমাটিক স্তর থেকে পেরিটোনিয়াম এবং স্প্লাঙ্কনিক স্তর থেকে ভিসেরাল পেরিটোনিয়াম, মেসেন্টারি, হৃৎপিণ্ড, রক্তনালী, গোনাট, ভিসেরা, সিলম হচ্ছে দেহগহ্বর সমূহ। তো সেক্ষেত্রে আমরা সামগ্রিক প্রক্রিয়াটিকে এপিমিয়ার, মেসোমিয়ার এবং হাইপোমিয়ার, এখানে আমরা এর আগে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব যে কিভাবে আমাদের ব্লাস্টোলেশন প্রক্রিয়াটি সংগঠিত হয়। ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা সেটি দেখতে পাব। ব্লাস্টোমিয়ার মূলত যে কোনো ভ্রূণের জাইগোট সৃষ্টি, তারপরে ক্লিভেজ, এরপরে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়াটি সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে ঋষিকের 14তম দিন থেকেই মূলত বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকমের সময় হয়ে থাকে। তো অধিকাংশ প্রাণীদের ক্ষেত্রেই গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়াটি 14তম দিনে শুরু হয়ে থাকে। এক্ষেত্রে আমরা ফার্টিলাইজেশনের 15 দিন পরে মূলত এই প্রক্রিয়াটির সৃষ্টি হয়। এই প্রক্রিয়াটির সূচনা হয়, এক্ষেত্রে আমরা কডাল এন্ড, প্রিমিটিভ স্টিক কিভাবে মাঝখান থেকে শুরু হয় সেটি দেখতে পাচ্ছি। প্রিমিটিভ স্টিক, ক্রেনিয়াল এন্ড, কডাল এন্ড এবং লেফট সাইড, রাইট সাইড এভাবে তৈরি হয়। প্রিমিটিভ নোট, প্রিমিটিভ পিট, কডাল এন্ড, প্রিমিটিভ গ্রুপ, প্রিমিটিভ গ্রুপ থেকে কোষগুলো বিভাজিত হয়ে ইনভেজিনেশন প্রক্রিয়ায় যে কুসুম স্তরের দিকে যে কোষগুলো সঞ্চালিত হয় সেটি হচ্ছে ইনভেজিনেশন প্রক্রিয়ায়। আমরা ভেজিটাল পোলের দিকে যে কোষের সঞ্চালনটি সেটি হচ্ছে ইনভেজিনেশন প্রক্রিয়ায়। ডেফিনিটিভ এন্ডোমেট্রিয়াম, এক্টোডার্ম, এক্টোডার্ম তৈরি হচ্ছে আমাদের। এক্টোডার্ম থেকে দেহের বাহিরের স্তরগুলো আমরা দেখেছি যে বিভিন্ন রকমের। মেসোডার্ম স্তর দেখানো হয়েছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম।
করাল ফিনের করাল অংশের উৎপাদন, আমরা সামগ্রিকভাবে এখানে দেখতে পেলাম যে কিভাবে ভিডিওর মাধ্যমে আমরা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া কি দেখতে পেয়েছি। তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি তার থেকে সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার আসে প্রায়, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হচ্ছে গ্যাস্ট্রুলেশন কি। গ্যাস্ট্রুলেশন কি আমরা প্রথমেই বলেছি। গ্যাস্ট্রুলেশন কি, গ্যাস্ট্রুলেশনের বৈশিষ্ট্য, গ্যাস্ট্রুলেশনের প্রকারভেদ, গ্যাস্ট্রুলেশনের সময় রাসায়নিক পরিবর্তন সমূহ লিখো, এবং মেসোডার্ম ও সিলোমের গঠনে কিভাবে গঠিত হয়, এবং অর্গানোজেনেসিস এবং ঘূর্ণনীয় যে 3টি জার্মিনাল স্তর, কোন স্তর থেকে কোন কোন অঙ্গ গঠিত হয় সেগুলো আমরা ভালোভাবে জানতে পারবো। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিষয় অত্যন্ত সুন্দরভাবে লিখলে নাম্বার পাবো, এবং আমি আমার সামগ্রিক আলোচনা এগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এগুলো অনুসরণ করো এবং সুন্দরভাবে পড়াশোনা করো তাহলে পরীক্ষা অ্যান্সার করতে এবং বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করছি। তো সবাই আবারও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং সবাই আমার ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসে তোমাদের আবারও করার জন্য নিমন্ত্রণ রইল, এবং তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ক্লাস করার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, এবং ভালো থাকো, এবং সবাই আরো মনোযোগী হয়ে পড়াশোনা করবে, এবং পড়াশোনার সাথে সাথে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।